রাত ধীরে ধীরে গভীরে তলাচ্ছে। শহরের বাতাসে এক ধরনের অজানা আতঙ্ক ভাসছে খুব নীরবে। এক নির্জন গলির ভেতর অন্ধকারের বুক চিরে একটি কালো ছায়া এগিয়ে আসছে পৃথিবীর সমস্ত বিভৎস নিয়ে। তার হাতে একটি মোটা রশি, পেছনে বয়ে চলেছে কিছু একটা। চেহারা বোঝার উপায় নেই, অবয়বের ছায়া দেখলেই যেন আত্মা কেঁপে ওঠা দায়। সকালের প্রথম আলো ফোটার আগেই শহরের সর্বত্র ছড়িয়ে পড়ল খবর, আবারও একজন ধর্ষকের লাশ পাওয়া গেছে। ঠিক আগের মতোই, বুকের ওপর একটা চিরকুট, যাতে বড় বড় অক্ষরে লেখা ধর্ষকের শাস্তির মৃত্যু। হারকিউলিস ফিরে এসেছে। 4 বছর আগে হারকিউলিস ছিল এক রহস্যময় নাম। একের পর এক ধর্ষকের লাশ পাওয়া যেত, কেউ জানতো না কে এই ব্যক্তি। পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল তাকে ধরতে, তবে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত নায়ক। কিন্তু একদিন হঠাৎ করেই সে উধাও হয়ে যান। এই হারকিউলিস মানুষ ভেবেছিল সব শেষ, কিন্তু আজ আবার তাকে প্রয়োজন, আর এই প্রয়োজনে আবারও তার নাম ফিরছে শহরের দেয়ালে দেয়ালে। এবারে শিকার রফিকুল ইসলাম, এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে ধর্ষণের একাধিক অভিযোগ থাকলেও আইনের ফাঁক গলে বারবার বেঁচে গিয়েছিলেন দীর্ঘ কয়েক বছর। কিন্তু এবার আর তিনি রক্ষা পেলেন না। তার দেহ ঝুলছে শহরের মাঝখানে একটি উঁচু বিলবোর্ডের সাথে। বাংলাদেশের সমস্ত সামরিক বেসামরিক ব্রাঞ্চে তোলপাড় শুরু হলো। ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসার সামিউল শৌকত ঘটনাস্থলে পৌঁছালো। তার টিম বহুদিন ধরে এই হারকিউলিসকে খুঁজছে। আবার চাঞ্চল্য শুরু হওয়ার সাথে সাথেই তার টিম আবার মাঠে নেমে পড়েছে। সামিউল শৌকত হালকা গলায় বলল, এটা যদি সত্যি হারকিউলিসই হয়, তাহলে সে এই শহরের জন্য আরও ভয়ঙ্কর কিছু আনতে চলেছে। আবারও সে ফিরে এসেছে। কিন্তু কে এই হারকিউলিস? কেন ফিরে এলো এত বছর পর? এই একটা প্রশ্ন শহরের প্রত্যেকটা কোনায় কোনায় বইছে প্রত্যেকটা তদন্ত কমিটির অফিসারদের খাতায় খাতায়। তবে উত্তরের জায়গা ফাঁকা। রাতের অন্ধকারে শহরের নীরব এক গলিতে কালো পোশাকে মোড়ানো একজন দাঁড়িয়ে আছেন। তার মুখ ঢাকা। সে জানে এই শহর এখনো ন্যায় বিচার পায়নি, এবং সে এসেছে সেই ন্যায় প্রতিষ্ঠা করতে। আর ভয়ঙ্কর দুটো চোখ রহস্যময় হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। সে বিড়বিড় করে বলল, হারকিউলিস ফিরে এসেছে। হারকিউলিস তার পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছে। এবার সে বেছে নিয়েছে আলমগীর হোসেনকে, একজন উচ্চপদস্থ ব্যবসায়ী যার বিরুদ্ধে অসংখ্য যৌন নিপীড়নের অভিযোগ আছে। কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে কেউ তার বিরুদ্ধে টু শব্দটিও করতে সাহস পায়নি। একটি পুরনো গুদামে দাঁড়িয়ে হারকিউলিস তার টেবিলের ওপর ছড়িয়ে রাখা কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। প্রতিটি কাগজে রয়েছে অপরাধীদের নাম, তাদের দুষ্কর্মের বিস্তারিত বর্ণনা এবং তাদের প্রতিটি গতিবিধির তথ্য। রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই হারকিউলিস আর তার ছুরির শান দিয়ে রাখল। তার মুখের ওপর থাকা কালো মুখোশ ঠিক করে নিল। তার রক্তাক্ত চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল এক স্থির চিত্র। এর অর্থ সময় শেষ। আজ রাতেই আবার নেমে আসবে ন্যায় বিচারের অন্ধকার ছায়া। আলমগীর হোসেন তার বিশাল বাংলোর শীতল ঘরে বসেছিল। বড় বড় ব্যবসা, রাজনৈতিক যোগ সাজস সব মিলিয়ে তার জীবন বিলাসবহুল। কিন্তু আজ রাতে এই বিলাসিতা কি তাকে রক্ষা করতে সক্ষম? রাত বাড়তে না বাড়তেই সে অনুভব করলো যেন কেউ তার পেছনে রয়েছে। বাংলোর নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলেও কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে। এই ফাঁকাটাই যেন ন্যায় বিচারের দরজা। হঠাৎ লোডশেডিং, চারপাশ অন্ধকার হয়ে গেল। আলমগীর হোসেন মোবাইলের আলো জ্বালিয়ে উঠে দাঁড়ানোর আগেই পেছন থেকে এক শক্ত হাত তাকে ধরে ফেলল। গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তোমার সময় শেষ আলমগীর হোসেন। একটা মুহূর্ত, শুধু একটা মুহূর্তেই ধারালো ব্লেড আর তার ঘাড়ের পাশে স্থির হয়ে গেল। আলমগীর কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? কি চাই? কিন্তু উত্তর এলো না। কেবল বাতাসে একটি শব্দ ভাসল, ন্যায় বিচার। ন্যায় বিচারের দেবতা যেন নিজে অপরাধের বিচার করতে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে। পাপের ঘোড়া যেন পূর্ণ হয়েছে। একের পর এক খুন সাধারণ মানুষকে আতঙ্কের
বদলে আশ্বস্ত করছে, যেন ন্যায় বিচার এবার মজলুমের পক্ষে নামছে। অনুসন্ধান মানুষ কখনোই সবার জীবনে হিরো হয়ে উঠতে পারে না। তেমনি এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে বসবাস করা একটা সাধারণ মেয়ে তিতিরের কাছেও হারকিউলিস কোনো হিরো নয়। তিতিরের কাছে সে একটি অমীমাংসিত দুর্ভাগ্য, যাকে তার জীবন কখনো মেনে নিতে পারেনি। তিতির বিশ্বাস করে তার জীবনে আজ যা কিছু চলছে সব কিছুর পিছে দায়ী শুধু এই একটা মানুষ, যে সকলের চোখে দেবতা। হারকিউলিস একটি ছায়া, যে ছায়ার মধ্যে কোনো দয়া, কোনো ন্যায় নেই। দু চারটা ন্যায়ের খুনের পেছে যে সে ধামাচাপা দেয় অগণিত অন্যায় খুনের। তিতিরের ঘরের একটা দেয়াল জুড়ে শুধুই হারকিউলিস, এই শব্দ যত খবরে হারকিউলিসের সামান্য অস্তিত্ব উকি দিয়েছে। সেই সব সংবাদগুলোর কাটিংয়ে জড়ো করেছে শুধু একটা হারকিউলিসের সেই সব সংবাদগুলোর কাটিং ও জড়ো করেছে শুধু একটা বার হারকিউলিসের সামনাসামনি হওয়ার আশায়। তিতিরের টেবিলে জমা পড়া সারি সারি আইনের বইগুলোতে ধুলো জমে গেছে। এগুলো ছুঁয়ে দেখা হয় না বহু বছর। তিতিরের বাবার স্বপ্ন ছিল মেয়ে অনেক বড় আইনজীবী হবে। মেয়ের মাঝে যে ন্যায় আর নীতির বীজ তিনি বুনেছিলেন, তার ছায়া যেন সমগ্র নিরাপদকে আগলে রাখে, এমনটাই হয়তো স্বপ্ন ছিল মানুষটার। তবে তিনি তার স্বপ্নের সাথেই দাফন হয়েছেন 4 বছর আগে। ঢাকার পরিবাগের এই ছোট্ট 2 কক্ষের ঘরটায় বিগত 4 বছর ধরে তিতিরের একমাত্র ঠিকানা, যেখানে সে একা কোনো রকম বেঁচে আছে। এই শহর তার থেকে কিছুই নেয়নি, বরং তবে তার দুর্ভাগ্য নিয়ে গেছে সব। এই শহরের আরেক কোনায় শেষ সম্বল তার মা প্যারালাইজড অবস্থায় মৃত্যুশয্যায় পড়ে আছেন দীর্ঘ 4 বছর। 4 বছর আগে যখন নিজেদের জমি বাড়ি সব ছেড়ে তিতির তার মাকে নিয়ে পালিয়ে এসেছিল এই জাদুর শহরে, তখনই তিতির বুঝে গিয়েছিল এই অনিশ্চিত পৃথিবীতে শুধু তারাই টিকে থাকে যারা গোপনে শোষণ করে সম্মুখে মহামানব হতে পারে। কিন্তু তাও তিতির বেছে নিয়েছিল ন্যায় আর নীতির পথ। শুরু করেছিল শূন্য থেকে, এখন হয়ে উঠেছে ডিটেকটিভ এজেন্সির একজন পরিচিত হ্যাকার। ডিটেকটিভ সামিউল শৌকতের সাথে বিগত 4 বছর সে কাজ করেছে হারকিউলিসকে নিয়ে। তবে আইনি চোখে সিরিয়াস কিলার হারকিউলিসের শাস্তি তিতির চায় না। তিতি শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর চায়। প্রতিদিন সকালে তিতির খবরের কাগজের প্রথম পাতাটা ধরে টান দেয়। আজকেও করলো, আবারও একটা খুন। তিতিরের মনে হলো 4 বছর আগের আর এই আজকাল ঘটনাগুলো একরকম হয়েও একরকম নয়। তিতিরের মুখস্থ হারকিউলিসের প্রতিটি অভিযোগে সব ঘটনা, বিগত কয়েকদিন যে কজনের খুন হয়েছে সকলে এমন ব্যক্তি যাদের কাছে আইন কিনা সস্তা বিষয়। তবে এর আগে যেবার প্রথম হারকিউলিস নামটি সবার সামনে এলো, তখন এমন ধর্ষণের আসামিদের খুন করা হচ্ছিল যারা সকলেই জামিনে মুক্তি পেয়েছিল। সে তার ল্যাপটপ খুলে সব তথ্য একত্রিত করতে লাগলো। খুনের ধরন, হত্যার সময় কারা ছিল ভিকটিম, সব মিলিয়ে দেখার চেষ্টা করলো। কিছু একটা অস্বাভাবিক লাগছে, কোনো কিছুর যোগসূত্র আছে যা এখনো তার চোখে পড়েনি। তিতির তার 8 নম্বর কফিটা শেষ করে তার ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে গেল অজানা এক কাজে। হারকিউলিস যেন এক অদৃশ্য শিকারী, যার প্রত্যেকটি পদচিহ্ন হাওয়ায় মুছে যায়। সে যেন অন্ধকারে ঢাকা এক রহস্যময় অস্তিত্ব, যে কোনো পন্থায় বেরিয়ে আসে এবং নীরবে খুন করে চলে। তাকে ধরার জন্য একাধিক হাত চলছে। বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিটেকটিভ এজেন্সি সহ আরও গোপন তদন্ত কমিটি, সকলেই খুঁজছে তাকে। এই খোঁজার মাঝে পুলিশের নাকের ডগা থেকে আবার নতুন খুন। ভোর 6টায় মাগুরা জেলা শহরের বিজয় স্মৃতি ভাস্কর্যের নিচে যৌনাঙ্গ আর শরীরে সবগুলো রগ কাটা অবস্থায় পাওয়া গেল। পুলিশ কমিশনার জাহিদুল খানকে মৃত্যুর আগের দিন পর্যন্ত জাহিদুল খান একজন পরিষ্কার চরিত্রের মানুষ ছিলেন, যার নাম, কাজ কিংবা কর্তব্য নিয়ে অভিযোগের খাতা ছিল শূন্য। তবে তার মৃত্যু তার এই জঘন্য রূপকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সারা দেশকে।
বেরিয়ে এলো কঠিন সত্য। জেল হেফাজতে থাকা একাধিক নারী আসামিকে ধর্ষণ, হত্যা সহ আর একাধিক অপরাধের তালিকা। আবার উথাল দেশ। বিগত 15 দিনে 3 নম্বর খুন এটা। পুলিশের প্রচেষ্টা ক্রমশ বেড়ে চলেছে, কিন্তু তারা যেন পুরোপুরি হারকিউলিসের শিকারে পরিণত হচ্ছে এবার। পুলিশ একেবারে আশাহত, কারণ যেখানেই খুনের ঘটনা ঘটছে সেখানেই হারকিউলিসের উপস্থিতি বিলীন হয়ে যাচ্ছে। কোথাও কোনো সাক্ষী নেই, কোনো টুকরো প্রমাণও নেই। হারকিউলিস শুধু রেখে যাচ্ছে প্রতিটা খুনের সাথে একটা নতুন চিরকুট, যেখানে লেখা ধর্ষকের শাস্তি মৃত্যু। হারকিউলিস ফিরে এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ডিটেকটিভ ব্রাঞ্চ ঢাকা ডিভিশনে বান্দরবান থেকে বদলি হয়ে এসেছেন একজন বিশেষ অফিসার। তার নাম আনোয়ার সুলতান। বয়স 48-এর ঘরে। তার ঝুড়িতে রয়েছে বেশ কয়েক মেডেল সহ শহরের অন্যতম শ্রেষ্ঠ অপরাধ বিশ্লেষকের খেতাবও। তার 23 বছরে কর্মজীবন ভরা ছিল কৃতিত্বের খ্যাতি। তবে হারকিউলিস তাকে এক অদ্ভুত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আনোয়ার সুলতান সারা শহর কাঁপিয়ে তোলার মতো এক নির্দয় তত্ত্ব বিশ্লেষক, কিন্তু হারকিউলিস আর জীবনেও এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে যাচ্ছে। আনোয়ার সুলতান বিগত 48 ঘন্টা একই অফিস কক্ষে আটকে আছে, শুধু একটা নামের অনুসন্ধানে। তবে তিনি শুধুমাত্র আইনি ভাষার সিরিয়াস কিলার হারকিউলিসকে খুঁজছে না, তিনি খুঁজে চলেছেন সত্য মিথ্যা। সে কি সত্যিই পুরোপুরি নির্দোষ শিকারী, নাকি অন্য কিছু লুকিয়ে আছে তার মধ্যে? আনোয়ার সুলতানের বিশ্লেষণের মধ্যে অন্ধকার রয়ে গেছে। এক রহস্য বা ক্রমেই আরও গভীর হয়ে উঠছে প্রতিটি নতুন খুন। আনোয়ার সুলতান তার সমস্ত প্রমাণ সহ একত্রিত করে একটি মডেল তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু হারকিউলিসও যেন নীরবে তার সব সুরাহা খারিজ করে চলেছিল। এবারও কোনো প্রমাণ ছাড়াই হারকিউলিস অদৃশ্য হয়ে গেল। তিতির তার নিজের খোঁজে বিভ্রান্ত। সে তার জীবনে 4 বছর দিয়েছে শুধুমাত্র এই একটা নামের পিছে। প্রতিটা খুন সহ খুনের পেছনে ঘটনা সব তিতিরের মুখস্থ। শুধুমাত্র একটা খুন তিতিরের কাছে অন্যায্য, অন্যায় আর অস্পষ্ট। এই একটা খুনই তিতিরকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। তিতির হারকিউলিস এর খুনের ব্যাখ্যায় যত ডুবেছে, যত ভাবে ব্যাখ্যাকে নিজের মতো সাজিয়েছে, তার সবই তার নিজের দিকে আঙুল তুলছে। আর হারকিউলিসের প্রতি ঘৃণা আর ক্রোধ ধীরে ধীরে এক অদ্ভুত দ্বিধায় পরিণত করেছে। হয়তো এটাই কারণ যার ফলে তিতির হারকিউলিসের কাছে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর চাই। সে 4 বছর আগের একটা খুনের কৈফিয়ত চায়। তিয়াস তানভীর হত্যার জবাব চায়। সে প্রমাণ চায় তিয়াস তানভীরের অপরাধের। তিতির চোখ বন্ধ করে জিরিয়ে নেয় একবার। তার চোখ জ্বলছে লবণাক্ত পানিতে, তাও সে থামছে না। তিতির জানে এই পথ মৃত্যুর, তাও সে ছুটছে। তিতিরের একাকী অভিযান ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে, আবার ঝিমিয়ে যাচ্ছে। তবে তার অজান্তেই তার পথ অনুসরণ করছে আরও অনেকে। কিন্তু হারকিউলিস সে তো মরীচিকা। হারকিউলিস কি কখনো ধরা দিবে? এটাই এখন বড় প্রশ্ন। তার শিকারদের মধ্যে অনেকেই সমাজের চোখে অপরাধী, তবে তিতির জানে তিয়াস তানভীর একজন নির্দোষ মানুষ, যার মৃত্যুর পরও তার দোষী হবার কোনো প্রমাণ কেউ উদ্ধার করতে পারেনি। আর একজন নির্দোষ মানুষের এই মৃত্যুর কোনো যুক্তি থাকতে পারে না। সে শুধু জানতে চায় হারকিউলিস কেন মেরেছে তিয়াস তানভীরকে। স্যার শিকারী রাজবাড়ী জেলার জিলা স্কুলের গণিত শিক্ষক রাহুল ইসলাম খোকন, তার স্ত্রী রেহানা পারভিন এবং তাদের 2 সন্তান, বড় ছেলে তিয়াস তানভীর ও ছোট মেয়ে তিতির মেহজাবিন। ছোট্ট সুখী পরিবার। কিন্তু 2021 সালে এক রাত এক রক্তাক্ত লাশ আর এক টুকরো চিরকুট সবকিছু বদলে দিল। তিয়াস তানভীরকে খুন করা হয়। হত্যার পর তার শরীরের পাশে পাওয়া যায় একটি চিরকুট, ধর্ষকের শাস্তি মৃত্যু। হারকিউলিস এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয় তাদের জীবন। সমাজ কোনো ধর্ষকের পরিবারকে মেনে নেয় না। যুগের পর যুগ গড়ে তোলা সম্মান নিমিষে উধাও হয়ে যায়। চরম অপমান, মানসিক নির্যাতন, পুত্রশোক,
এই যন্ত্রণা সহ্য করতে পারেনি মাজহারুল ইসলাম। হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার। স্বামী পুত্র হারিয়ে রেহানা পারভিনও পক্ষাঘাতে বিছানায় পড়ে যান। সমাজে বিধ্বস্ত মা মেয়েকেও নিস্তার দেয়নি। তিতিরকে ছুটতে হয় ঢাকার বুকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কিন্তু তিতির জানে তার ভাই ধর্ষক ছিল না। সে জানে প্রমাণ পাওয়া যায়নি, কারণ প্রমাণ ছিলই না। তবু কেন তাকে খুন করলো হারকিউলিস? 4 বছর কেটে গেছে, তিতির এখনো উত্তর খুঁজছে। হারকিউলিসের হাতে খুন হওয়া প্রতিটা মানুষ সত্যিই ধর্ষক ছিল। তিতিরের কাছে থাকা প্রমাণ তা বলে, কিন্তু শুধু তার ভাইয়ের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। এই ফাঁকাটাই তিতিরকে উন্মাদের মতো খুঁজতে বাধ্য করেছে। তবে এতদিনের অনুসন্ধান এখন নতুন একটা নামের দিকে ইঙ্গিত করেছে, অ্যাডভোকেট আদ্রিয়ান নির্ভীক। 2021 সালের 5টি হত্যা কাণ্ডের সঙ্গে নির্ভীকের অদৃশ্য যোগসূত্র রয়েছে, কিন্তু সেটাই বা কি? তিতিরের অনুসন্ধানে 2021 সালে প্রকাশ্য মোট 15টি খুন হয়েছিল। তাদের 3 জন নাবিলা নাহিদ ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়েছিল, আর তারাও 3 জনই জামিন পেয়েছিল এবং এরপরই এদের খুন করা হয়। আর এছাড়াও আর 2টা মামলা সালমা খাতুন আর রাখি দাস, এই 2 মামলায় যারা অভিযুক্ত ছিল তারাও জামিন পায় আর তাদেরও খুন করা হয়। এখানে সব থেকে সন্দেহজনক বিষয় হচ্ছে এই 3টা মামলাকেই যিনি আইনজীবী ছিলেন তিনি একই অ্যাডভোকেট আদ্রিয়ান খান নির্ভীক। তিতির নিশ্চিন্ত, অ্যাডভোকেট আদ্রিয়ান নির্ভীক কেবল একজন আইনজীবী নয়, সে আরও কিছু। কিন্তু প্রশ্ন হলো, নির্ভীক কি সত্যি হারকিউলিস, নাকি সে নিজে এক রক্ত শীতল খুনি যে ন্যায় বিচারের আড়ালে নিজস্ব বিচার চালিয়েছে? নাকি এসব কিছু শুধুমাত্র তিতিরের সন্দেহ? তিতিরের কাছে অ্যাডভোকেট আদ্রিয়ান নির্ভীক নিশানা হওয়ার কারণ একটি বিশেষ কারণ। 2021 সালের পর অ্যাডভোকেট আদ্রিয়ান নির্ভীক লন্ডনে চলে যায় আর তাকে আবার দেশে দেখা যায় এই 2025 সালে। এত বছর পর, ঠিক এত বছর পর যখন হারকিউলিস আবার ফিরে এলো। আদ্রিয়ান নির্ভীকের শেষ মামলা ছিল রাখি দাস, আর ওই মামলার আসামির খুনের পরই দেশ ছাড়েন নির্ভীক। আর আচমকিতভাবে হারকিউলিসও এরপর আর কোনো খুন করেনি। এগুলো কাকতালীয় হতেই পারে, তবে সত্য তো কাকতালীয় ঘটনার পিছিয়ে লুকাতে শান্তি পায়। গভীর পর্যালোচনা আর অনুসন্ধানের পরও আদ্রিয়ান নির্ভীকের পারিবারিক কোনো তথ্য পাওয়া যায় না। তিতির শুধু এটাই জানতে পারে আদ্রিয়ান নির্ভীকের পরিবার এদেশে থাকেন না। তিতিরের কাছে শক্তিশালী ক্ষমতাধর ধর্ষকের তালিকা সারি সারি পড়ে আছে। তবে পুলিশ কমিশনারের খুনের পর হারকিউলিসের পরিবর্তে টার্গেট কে হবে এটা নিয়ে চিন্তা করাও তিতিরের আয়ত্তে বাইরে চলে গেছে। তিতির জানে অনুমানের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, তাকে প্রমাণ জোগাড় করতে হবে। নির্ভীক এত বছর পর দেশে ফিরেছে কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে আবিষ্কার করেন নির্ভীক এখনো কোনো মামলা হাতে নেয়নি, কারোর সঙ্গেও বিশেষ মেলামেশা করছে না। তবে সে বেশ কয়েকবার পুরনো মামলার ফাইল সংগ্রহ করেছে, বিশেষ করে সেই মামলাগুলো যেখানে ধর্ষণের আসামিরা খুন হয়েছে। নিজের ফ্ল্যাটের বাইরের সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোথাও তাকে দেখা যায় না। হারকিউলিসের বিগত খুনগুলোকে পর্যালোচনা করলে এটা পরিষ্কার যে হারকিউলিসের এবারের টার্গেট ক্ষমতাশালী অপরাধী, যারা আইনের ফাঁক গলে বেরিয়ে এসেছে বা যাদের অপরাধের তথ্য বাইরে প্রকাশিত হয়নি কখনো। তবে তিতির আদ্রিয়ান নির্ভীকের উপর তার যে সন্দেহের পরত জমেছে তা অপ্রকাশিত রেখেই গোপনে এগোতে পা বাড়ালো। ছায়াসঙ্গী হলো আদ্রিয়ান নির্ভীকের। সৌভাগ্যক্রমে পেয়েও গেল আদ্রিয়ান নির্ভীককে। তিতির আদ্রিয়ান নির্ভীকে দেখে আবিষ্কার করলো যে অত্যাধিক সুদর্শন একজন পুরুষ। তার চেহারা নিষ্পাপ এবং বড়ই সরল। তিতির ভীত হলো, সুন্দর মুখের আড়ালেই কি তাহলে সব থেকে ভয়াবহ পিশাচ থাকে? তিতির সব সামলে নিল। এই যাত্রায় তিতির সঙ্গে নিল তার একমাত্র বন্ধু স্যামুয়েল সৈকতকে। যখন তিতির তার জীবনে সব হারা হয়ে এই শহরে অলিগলি ফিরছিল, তখন সে সাথে পেয়েছিল তার বিশ্ববিদ্যালয়ের একমাত্র বন্ধু স্যামুয়েল সৈকতকে। সেই তাকে এক প্রকার এই শহরে টিকে থাকতে সাহস জুগিয়েছে।
আদ্রিয়ান নির্ভীকের পিছু নিতেই তাদের গন্তব্য হলো শহরের এক নির্জন গলি। গলির মাথা থেকে সারি আর এগোনো সম্ভব না। সৈকতকে ছেড়েই তিতির নেমে পিছু নিচ্ছে নির্ভীকের। তিতির দূর থেকে দেখলো নির্ভীক এক কালো পোশাক ও মুখোশে নিজেকে এমনভাবে ঘুরিয়েছে যেন নিজেও নিজের ছায়াকে চিনতে না পারে। আর ওই রূপে সে একটি কালো ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছে। খানিক বাদে আরেকজন লোক সেখানে আছে, যার মুখ বেশিরভাগই অন্ধকারে ঢাকা। কিছুক্ষণ কথা বলার পর নির্ভীক ব্যাগটি তার হাতে তুলে নেয়। তিতিরের মনে সন্দেহ আর ঘনীভূত হয়। এই ব্যাগে কি আছে? নির্ভীক কি খুনের সরঞ্জাম সরবরাহ করেছে, নাকি এটি কোনো লেনদেন? তবে এই লেনদেনের পরে নির্ভীক তার বাসায় ফিরে আসে। এরপর সমগ্র রাত বেশ নীরব ও সাধারণ। তবে পরদিন সকালে ভেসে আসে আরেকটি খুনের সংবাদ। কিন্তু এটা কিভাবে সম্ভব? নির্ভীকের মুঠোফোন থেকে শুরু করে সকল ডিভাইসের এক্সেস তিতিরের কাছে। তারপরও সামান্য আঁচ না দিয়েও আবারও খুন। তবে এতদিনে তিতিরের হাতে শুধু একটা সূত্র এসেছে, তা হলো নির্ভীক প্রায় একজন সেই নামহীন ব্যক্তির সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে কথা বলে। সেই নামহীন ব্যক্তির লোকেশন বারবার বদলায়, কখনো শহরের এক প্রান্তে, কখনো অন্য কোথাও। তিতির আর সৈকত গভীর চিন্তা সেরে কঠিন এক পদক্ষেপ নেয়ার কথা ভেবে নিল। তিতির সৈকতকে বলল, যদি আমরা নির্ভীককে মানসিকভাবে চাপে ফেলি, তবে হয়তো সত্যটা বেরিয়ে আসতে পারে। সৈকত প্রশ্ন করল। সেটা কিভাবে? তিতির বলল, আমরা নির্ভীককে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ দিয়ে ভয় দেখাতে পারি। এরপর ওর প্রতিক্রিয়াই বলবে আসলেই হারকিউলিস নির্ভীক কিনা। সৈকত বলল। এটা একটু বেশি রিস্ক হয়ে যায় না? তিতির বলল, রিস্ক কিসে নেই বলো? তিতির মাইক্রো হ্যাকিং এর মাধ্যমে একটি অজানা নম্বর সেট করে থেকে নির্ভীককে বার্তা পাঠায়। তোমার খেলা অনেক হয়েছে নির্ভীক, এবার পালানোর পথ বন্ধ। তুমি জানো না আমি কে, কিন্তু আমি জানি তুমি কি করছো। এবার যে খুনের পরিকল্পনায় তুমি ব্যস্ত, যেটাই তোমার কাল হবে। এবার ভাবো, তুমি কি সত্যিই ধরা পড়তে চাও? বার্তাটি পাওয়ার পর নির্ভীক কয়েক ঘন্টা চুপ থাকে। তারপর সে কিছু লোকেশন খোঁজে, ফোনে কারোর সঙ্গে কথা বলে। এরপর নির্ভীক রওনা হয় একটা জায়গার উদ্দেশ্যে। সেই রাতে তিতিরও নির্ভীককে অনুসরণ করতে শুরু করে। তখন সে দেখে নির্ভীক এক অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। তিতিরও পেছন পেছন যায়। ধীরে ধীরে হঠাৎ একটা হাত তিতিরের কাঁধে এসে পড়ে, শক্ত হিমশীতল। তিতির ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে নির্ভীক, চোখে অদ্ভুত এক শীতল হাসি। নির্ভীক খুব শান্ত গলায় বলল, তুমি যা জানো তা আসল সত্যর কেবল একটা অংশ তিতির, কিন্তু তুমি ভুল করছো। তিতিরের শরীরে হিম সঞ্চার হয়। নির্ভীক কি বুঝে ফেলেছে সে অনুসরণ করেছে, নাকি তিতির নিজেই এবার শিকার হতে চলেছে? তিতিরের মনে হলো তার শরীর যেন জমে গেছে। চারপাশের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেছে। নির্ভীকের ঠান্ডা দৃষ্টি ভেতর লুকানো রহস্যটাকে কুঁকড়ে ফেলতে চাইছে, অথচ সে নিজে দুর্বলতা প্রকাশ করতে রাজি নয়। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি নির্ভীকের থেকে সরে না। কণ্ঠস্বরে ধীরতা আনার চেষ্টা করে তিতির, বলল, আমি কি ভুল করেছি নির্ভীক? নির্ভীক ধীরে পায়ে এগিয়ে এলো, যেন একেবারে তার মুখোমুখি দাঁড়ানোর জন্যই। আলো আধারের ছায়ায় তার মুখটা যেন আরও রহস্যময় হয়ে উঠল। গলার স্বর এতটাই নিচু যেন সবগুলো বাতাসে মিলিয়ে যেতে চায়। তুমি যা খুঁজছো সেটা খুঁজতে গেলে অনেক কিছু হারাতে হবে। তিতির চোখ সরু করে তার দিকে তাকালো। এরপর ধীর কণ্ঠে বলল, তুমি কি বলতে চাইছো? আমি কিছু জানি না, নাকি তুমি নিজেই আমার সন্দেহ আরো দৃঢ় করছো? নির্ভীক একটু হাসলো, তবে সে হাসির মধ্যে বিদ্রুপ ছিল না, বরং ছিল এক ধরনের নিশ্চিত আত্মবিশ্বাস। এরপর বলল, তুমি মনে করছো আমি হারকিউলিস? বেশ, তাহলে প্রমাণ দাও, পুলিশকে নিয়ে আসো, আদালতে দাঁড় করো আমাকে। তিতির বুঝলো নির্ভীক এখনো সরাসরি কিছু স্বীকার করবে না, কিন্তু তার চোখে সেই রহস্যময় দৃষ্টি, তার গতিবিধির অস্বাভাবিকতা, তার হুট করে দেশে ফিরে আসা, সব মিলিয়ে কিছু একটা রয়েছে যা সাধারণ নয়। তিতির এবার পাল্টা চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ধীর গলায় বলল, তোমার শেষ মামলার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এখন ফিরে এসে আবার পুরনো মামলাগুলো খোঁজা, গোপনে কারোর সঙ্গে যোগাযোগ রাখা, সবকিছুই খুব সন্দেহজনক নির্ভীক।
তুমি না থাকলে ওই 5 জন ধর্ষকের মৃত্যুর রহস্যও থাকতো না। তুমি যদি সত্যি নির্দোষ হও তবে আমায় প্রমাণ দাও যে তুমি খুনি নও। নির্ভীক এবারও চুপ। তার চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা গেল না। নির্ভীক একটু হেসে বলল, আমি যা করছি তাতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই তিতির, কিন্তু কিছু সত্য আছে যা সবাই জানলেও বোঝে না। কেউ কেউ আইনকে ব্যবহার করে অপরাধ লুকায়, আর কেউ কেউ অপরাধকে ব্যবহার করে আইন তৈরি করে। আমি কোন দলে সেটা তুমি ঠিক করো। এ কথা বলে নির্ভীক পিছনে ঘুরে অন্ধকার গলির ভেতর মিলিয়ে গেল। তিতির জানে এই খেলাটা এখানেই শেষ নয়। নির্ভীক ভয়ঙ্কর বুদ্ধিমান। তার প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত, প্রতিটি শব্দ ধোঁয়াশায় মোড়ানো। এই মানুষটির সাথে তার আজ প্রথম মুখোমুখি, অথচ তার মধ্যে এক বীভৎস শীতলতা রয়েছে। তিথির এটাও জানে সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু এবার সত্যের পথ যেন মরীচিকার মতো, জল বলে হাত বাড়ালেই বালুর মতো ফসকে যাচ্ছে। সকালের অফিসের বসে তিতির আরও সৈকত আবারও বিশ্লেষণ করছে সমস্ত তথ্য। সৈকত বারবার খুঁজছে আর মনে মনে আওড়াচ্ছে। নির্ভীক কেন 2021 সালের পর লন্ডনে চলে গেল? কেন ফিরে এলো ঠিক তখনই যখন আবার নতুন করে হত্যাকাণ্ডে রণগুঞ্জন উঠেছে? এসব আওড়াই তিথির ফিসফিসিয়ে বলল, এটা নিছক কাকতালীয় হতেই পারে না শৌকত। নির্ভীক সেই 5 জন ধর্ষকের পক্ষে মামলা লড়েছিল, জামিন পেয়েছিল ওরা, আর তারপরই খুন। সৈকত গম্ভীর চোখে তাকালো। আর সেই খুন, শেষ খুনের পরপরই দেশ ছাড়ে চলে গেল সে, একবারও ফিরে তাকালো না। আর এখন ফিরে এসেছে ঠিক তখনই যখন সবাই মনে করছিল হারকিউলিস হারিয়ে গেছে। তিতিরের গলার স্বর কঠিন হয়ে এলো। সে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো? নির্ভীকই হারকিউলিস? সৈকত মাথা নেড়ে বলল, সন্দেহজনক তো বটেই, তাছাড়া সে খুব হিসেব করে চলে, তার বিরুদ্ধে একটাও তথ্য নেই। তিতির মনে মনে নির্ভীকের সেই চোখগুলোকে আবার মনে করার চেষ্টা করলো। অস্বাভাবিক ঠান্ডা, গভীর, অথচ তীক্ষ্ণ। সেখানে আতঙ্ক নেই, দুর্বলতা নেই, বরং এক ধরনের অবিচল আত্মবিশ্বাস। তিতির ঠিক করলো এবার একটা কঠিন চাল দিতে হবে। নির্ভীককে উস্কে দিতে হবে, তাকে এমন একটা পরিস্থিতিতে ফেলতে হবে যেখানে সে নিজের ভুল করে ফেলে। তিতির সাথে সাথে গোপন সূত্র ব্যবহার করে মিডিয়ায় একটা সংবাদ ফাঁস করায়। হারকিউলিস ফিরে এসেছে। গোপন তথ্য অনুযায়ী পুলিশের হাতে এমন কিছু প্রমাণ এসেছে যা তাকে আবার সংস্ক্রিয় করবে, এবং এই সূত্রের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন একজন অন্য ব্যক্তি। ধারণা করা হচ্ছে তিনি একজন আইনের লোক হলেও হতে পারে। তার মাধ্যমেই ধর্ষককে মৃত্যুর আগে জামিনে মুক্তি পেয়েছিল, তবে তা নাম এখনো প্রকাশ্য নয়। সংবাদটি মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সৈকত উদ্বিগ্ন হয়ে বলল, তিতির, এটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না? তুমি আগুন নিয়ে খেলছো। যদি সত্যিই নির্ভীক হারকিউলিস হয়। তিতির কোনো উত্তর দিল না। তার চোখ শুধু নির্ভীকের ছবির দিকে স্থির হয়ে রইল। সংবাদ প্রচারিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নির্ভীক নিখোঁজ হয়ে যায়। তিতির আর সৈকতের অনুসন্ধানও তার খোঁজ ঠাউর করতে পারে না। তবুও তিতির তাও অপেক্ষা করে। রাত 10টা নাগাদ তিতিরের ব্যক্তিগত নম্বরে একটা প্রাইভেট নম্বর থেকে কল আসে। তিতিরের এই নম্বরটি একান্ত ব্যক্তিগত, বলা যায় কারোর কাছেই নেই। এটি বিশেষভাবে ব্যবহার হয়। তিতিরের মায়ের দেখাশোনা করেন যে নার্স, তার সাথে যোগাযোগ করতে, তিতির কলটা রিসিভ করে কানে ধরতে একটা গাঢ় মজবুত কণ্ঠস্বর ভেসে এলো। তুমি যা চাচ্ছ সেটা পাবে না তিতির। তিতিরের শরীর শিউরে উঠল। ঠোঁট শুকিয়ে এলেও গলাতে শক্ত রাখার চেষ্টা করলো। আমি কি চাই নির্ভীক? নির্ভীক বলল, সত্য, কিন্তু সত্য অনেক সময় এত গভীরে থাকে যে তুমি সেটাকে স্পর্শ করতে পারবে না। তিতির ভেতর থেকে কাঁপছিল, কিন্তু গলাটা শক্ত করে বলল। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা ঠান্ডা বর্ণনাহীন এক হাসি। আমি শুধু বলছি তুমি ভুল পথে হাঁটছ। এরপরই ফোন কেটে গেল। তিতির হাতটা শক্ত করে মুঠোয় ধরলো। এই খেলা শুরু হয়েছে, এখন আর পেছনে ফেরার উপায় নেই। তিতির এবার আরো গভীরে অনুসন্ধান শুরু করে। নির্ভীক কি শুধু একজন আইনজীবী, নাকি এর পেছনে আরেকটি গল্প আছে? তিতির আর সৈকতের পরিশ্রম এক নতুন অন্ধকার রহস্য উন্মোচিত করে। 2021 সালে ধর্ষণের 5টি মামলায়
অভিযুক্ত সবাই মারা গিয়েছিল, কিন্তু তিতির খুঁজে পায় তাদের মধ্যে এই 5টি মামলার মাঝে 2টি মামলায় দুজনের অভিযুক্ত হয়েও অভিযোগ থেকে আচমকা নাম সরে যায় রাব্বি শেখ এবং আরিফ মাহমুদ নামের 2টো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। আর ওরাই আদ্রিয়ান নির্ভীকের মাধ্যমে মামলা চালাচ্ছিল। এর বাইরে এত বছর আগের কল রেকর্ড, মেসেজ এগুলো কিছুই ট্র্যাক করা সম্ভব নয়। তবে যদি নির্ভীক সত্যিই নির্দোষ হয়, তাহলে কেন সে এত ভয় পাচ্ছে? কেন সে চাইছে তিতির তদন্ত বন্ধ করুক? তিতির জানে এই রহস্যের কেন্দ্রে কেবল হারকিউলাসই নেই, এখানে আরও কেউ আছে। আর সে ব্যক্তি হতে পারে আরও ভয়ঙ্কর, আরও কৌশলী। শেষ জালে ধরা পড়বে কে? নির্ভীক যদি হারকিউলিস না হয়, তাহলে কি সে কাউকে রক্ষা করেছে, নাকি সে নিজেই সেই ছায়া যে আইনের ফাঁক গলে অদৃশ্য হয়ে যায়? তিথির এবার নিজেই ফাঁদ পাতবে, আরও কঠিন ফাঁদ। কিন্তু সে কি নিশ্চিত যে সে নিজে এই ফাঁদে আটকে যাবে না? তিতির জানে সত্য অনেক সময় তীক্ষ্ণ ছুরির মতো, যত গভীরে প্রবেশ করবে তত বেশি রক্তক্ষরণ হবে। নির্ভীকের শেষ কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি ভুল পথে হাঁটছো তিতির, কিন্তু সত্যের সামনে দাঁড়াতে হলে ভুল পথেও পা ফেলতে হয়। তিথির আর তার অনুসন্ধানের কোনো রিপোর্টই তার সিনিয়র আনোয়ার সুলতানের কাছে পর্যন্ত জমা দেয়নি। তিতির জানে আনোয়ার সুলতান কোনো চুপ করে থাকা মানুষ নয়, তিনি তার অনুসন্ধানে অনেক এগিয়েছে, এটা তিতির নিশ্চিত। তবে তিতির চায় আনোয়ার সুলতানের আগেই হারকিউলিসের কাছে পৌঁছাতে। রাত গভীর, শহর নিস্তব্ধ, চারপাশের অন্ধকারের মাঝে একাকী দাঁড়িয়ে আছে তিতির। নির্ভীকের অপেক্ষায় পেরিয়ে গেছে 12 ঘন্টা। তার চোখ জ্বলে, শরীর ক্লান্ত, কিন্তু মন স্থির। সে জানে আজকে রাত বদলে দিতে পারে সব কিছু। অবশেষে নির্ভীক পেরিয়ে আছে চোখে সে একই ঠান্ডা আত্মবিশ্বাস। নির্ভীক সামান্য হেসে ঠান্ডা স্বরে বলল, তুমি যা চাও তা শুনতে প্রস্তুত তো? তিতির শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি শুনতে চায়? তার মানে নির্ভীক জানতো যে তিতির এখানে শুধু তার অপেক্ষায় বসে আছে। নির্ভীক ধীর গলায় বলল, তিয়াস তানবিনকে কেন খুন করেছিল হারকিউলিস জানো? তিতিরের বুকের ভেতর ধক করে ওঠে। তিয়াস তার ভাই? তিতির তার জড়ানো কণ্ঠস্বর ঠিক করে বলল। তিয়াস নির্দোষ ছিল। নির্ভীক এবার সামান্য এগিয়ে আসে, স্পষ্ট স্বরে বলল, নির্দোষ? তুমি জানো তিয়াসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল? তিতির কেঁপে ওঠে, চিৎকার করে বলল, মিথ্যা। নির্ভীক এবার আরো কাছে এসে ফিসফিস করে বলল, আমার ভাই শুধু ধর্ষক ছিল না, সে ছিল একটা নরপিশাচ। নির্ভীক মোবাইল থেকে একটি অডিও ক্লিপ চালায়। কণ্ঠস্বর অস্পষ্ট, কিন্তু স্পষ্টই একটি তরুণীর কাঁপা কাঁপা স্বর। ওরা সবাই মিলে আমায় আটকে রেখেছিল। তিয়াস বলেছিল আমার শরীরের প্রতিটি অংশ আমি যেখানে খুশি ব্যবহার করতে পারি। ওরা হাসছিল, একটা ছুরি নিয়ে আমার ত্বকে দাগ কাটছিল, বলছিল তোমার শরীরটা আমাদের জন্য একটা ক্যানভাস, আর আমরা চাই এখানে কিছু স্মৃতি রেখে যেতে। তিতিরের মাথার ভেতর সবকিছু ঘুরতে থাকে। চারপাশে যেন ঝড় বইছে, দম বন্ধ হয়ে আসছে তার। তার পা টলতে থাকে। এই ভয়ঙ্কর ঘটনা তার ভাই ঘটিয়েছে। নির্ভীক বলল, তিয়াস শুধু ধর্ষণ করেনি, সে তার প্রেমিকাকে শারীরিক অত্যাচার করেছে, তার সমগ্র শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে, এবং শেষে যখন মেয়েটা পালাতে চেয়েছিল তখন তার বন্ধুরা মিলে তাকে একটা পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে আসে। তিতির নিঃশ্বাস নিতে পারছে না। তিতির ধরা গলায় বলল, ওসব বানানো কথা। নির্ভীক শান্ত স্বরে বলল, হারকিউলিস কখন অপরাধী স্বীকারোক্তি ছাড়া হত্যা করে না। তোমার ভাইয়ের ফোন রেকর্ড, সে রাতের সিসিটিভি ফুটেজ, নির্যাতিতার ডায়েরি সবকিছু আছে পুলিশের কাছে। কিন্তু তিয়াস প্রভাবশালী ছিল, তাই মামলা পর্যন্ত করায়নি। আর ভুক্তভোগী যে নরকে বেঁচে আছে তার পরিবার সেটা প্রকাশ করতেও চায়নি। তিতির নিঃশব্দে কাঁপতে থাকলো। নির্ভীক বলল, তিয়াসের মতো মানুষই হারকিউলিসের টার্গেট ছিল, আছে এবং থাকবে। তিতির ধীরে ধীরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু একটাই সমস্যা আছে, তিতিরের মাথার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। তার ভাই এক নরপিশাচ, অসম্ভব। কিন্তু নির্ভীকের কথাগুলো, সেই অডিও ক্লিপ, সব যেন তাকে ঘিরে ধরে দম বন্ধ করে দিচ্ছে। নির্ভীক শান্ত গলায় বলল, হারকিউলিস শুধুই ন্যায় বিচারের প্রতীক নয়, সে বিচারক, জুরি আর এক্সিকিউশনার সব একসঙ্গে। তিতির এক ঝটকায় মুখ তুলে তাকায়। তার রক্ত ভেজা চোখে তীব্র সন্দেহ নিয়ে বলল,
তুমি এসব এত ভালো করে জানো কিভাবে নির্ভীক? নির্ভীক চুপ করে থাকলো। অন্ধকারে তার চোখ যেন শিকারের মতো চকচক করে উঠল। তার চোখে সমস্ত সত্য আটকানো যেন। তিতিরের মস্তিষ্ক সচল দৌড়াতে লাগলো। যদি নির্ভীক হারকিউলাস না হয় তাহলে সে এত কিছু জানে কিভাবে? তখনও নির্ভীক এক মুহূর্তও চোখ সরায় না তিতিরের থেকে। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে যায়। সৈকত এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল, এবার আর থাকতে পারে না। তিতিরকে এভাবে ভেঙে পড়তে দেখে দৌড়ে এসে তিতিরকে সামলাই সে। তিতিরের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেবল একজন ব্যক্তি এত গভীর তথ্য জানাতে পারে যদি সে নিজে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। তিতির ধীর গলায় বলে, তিয়াসের মৃত্যুর ঘটনা এত বিশদভাবে তুমি কি করে জানো? নির্ভীক এবার জোরে হেসে উঠল, কিন্তু সে হাসির মধ্যে যেন এক অদ্ভুত অন্ধকার লুকিয়ে রয়েছে। সে বলল, তুমি সত্যিই খুব বুদ্ধিমান তিতির। শৌকত এতক্ষণ চুপ ছিল, এবার বলে উঠল। তুমি কি হারকিউলিস? নির্ভীক ধীর কণ্ঠে বলল, তোমরা যা ভাবতে চাও তাই ভাবতে পারো, কিন্তু মনে রেখো, সত্য সবসময় সরল পথে চলে না। সত্য কখনো কখনো মরীচিকার মতো, একবার ধরতে গেলে হাত ফসকে যায়। তিতির এবার আরেকটু এগিয়ে আসে, চোখে মুখে ধীর সংকল্প তার। তার ভেজা চোখ মুছে সে বলল, তাহলে উত্তর দাও, তুমি হারকিউলিস নও, তাও তুমি জানো তিয়াসের হত্যার পেছনের কারণ। তার মানে কি তুমি? আর সব হত্যাকাণ্ডের পর যেখানে সব অপরাধীদের অপরাধের তালিকা ছড়িয়ে ছিটিয়ে যায়, সেখানে কিভাবে আমার ভাইয়ের অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায় না? এখনো কেউ প্রকাশ করেনি কেন কি অপরাধ ছিল, কার ধর্ষণের জন্য আমার ভাইকে হত্যা করা হলো? নির্ভীক হেসে বলল, প্রকাশ হোক বা না হোক, সত্যতা সত্য। তিতির, শুরু থেকে শুরু করো। তিয়াস তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। নিজের ভাই ভেবে নয়, ধর্ষক ভেবে অনুসন্ধান শুরু করো। আর আমার কাজ শুধু সত্যটা তোমার সামনে তুলে ধরা। তুমি যদি তা বুঝতে না পারো, সেটা তোমাকে বুঝিয়ে দেয়া আমার দায়িত্ব না। নির্ভীক আর সেখানে থাকার প্রয়োজন বোধ না করে বরাবরের মতোই মিলিয়ে গেল রাতের অন্ধকারে। রড লাইটের আলোয় কালো পিচের রাস্তায় পড়ে রইল তিতির আর সৈকত। তিতির হারকিউলাসকে খুঁজছিল শুধু এটা জানতে যে তার ভাইকে কেন মারলো। তবে তার ভাই তিতির এক ঝটকায় উঠে দাঁড়ালো, চোখের জল মুছে সৈকতকে বলল, থামলে চলবে না, নতুন করে আবার দেখতে হবে। প্রমাণ চাই আমার, তিয়াস ভাইয়ের সব তথ্য চাই আমার। তিতির এগোলেও সৈকত ঠায় দাঁড়িয়ে রইল। ওই একই জায়গায় সৈকতের মনে একই প্রশ্ন। যদি নির্ভীক হারকিউলিস না হয় তাহলে সে এই তথ্য জানলো কিভাবে? সে কি হারকিউলিসকে চেনে, নাকি সে নিজে অন্য কোনো পরিকল্পনা করছে? কে এই হারকিউলিস? সত্যের মুখোমুখি, অনুসন্ধানের পর অনুসন্ধান। তিতির আর সৈকত আকাশ পাতাল খুঁজে খবরের পর খবর খুঁজে বেড়াচ্ছে। তিতির আর সৈকত আকাশ পাতাল এক করে খুঁজে চলেছে। প্রতিটি সূত্র, প্রতিটি গোপন ফাইল, প্রতিটি ছায়াময় অতীতের টুকরো তারা উল্টো পাল্টে দেখছে। তিতির জানে সত্য ধরা দিবে, কিন্তু সে কখনোই কল্পনা করেনি যে সত্য এতটা বিভীষিকাময় হতে পারে। তার জীবনে 24 বছর ধরে যে মানুষটাকে সে অবিচল বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসায় আগলে রেখেছিল, সেই তিয়াস তানভীর এক নরপিশাচ। তিতিরের সব অনুভূতি এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু প্রশ্ন একটাই, এই সত্য কি সে গ্রহণ করতে পারবে? নির্ভীক সত্য বলেছে, তিতিরের কাছে তিয়াস তানভীর এই পবিত্র নামটা এক ঘৃণ্য ধর্ষকের নামে পরিণত হলো। সুরভি খন্দকারের ধর্ষণের পিছিয়ে যাদের খুঁজে পাওয়া যায়, সেই সারিতে অপ্রকাশিত নাম তিয়াস তানভীর। সুরভি খন্দকারের করুণ পরিণতি আর পরিবারের অসহায়তা সবকিছু স্পষ্ট হচ্ছে। আমিনুল খন্দকার নিজ কন্যা কাকন খন্দকারের সম্মান রক্ষায় নীরব থেকে গিয়েছিলেন। সুরভির বিচার চাওয়ার সাহস দেখাননি, সমাজের নিষ্ঠুরতার কাছে মাথা নত করেছিলেন। কখনোই প্রকাশ করেননি কেন তার মেয়ে মেন্টাল অ্যাসাইলমে বছরের পর বছর কাটাচ্ছে। তিতিরের কাছে সব জলের মতো পরিষ্কার। তিতিরের শরীর জ্বলছিল ক্ষোভে, হতাশায়। নির্ভীক বলেছিল নিজের ভাই ভেবে নয়, ধর্ষক ভেবে অনুসন্ধান করো, কিন্তু তখন সেটাকে তিতির নিষ্ঠুর কটাক্ষ ভেবেছিল। আজ যখন সমস্ত প্রমাণ সামনে, তখন তার মনে হচ্ছে সত্য আগুনের মতো, যত কাছে যাবে তত দগ্ন করবে। তিতিরের শরীর থরথর করে কাঁপছিল। ক্ষোভ, হতাশা, লজ্জা আর এক অব্যক্ত বেদনা
তার রক্তের প্রতিটি কোষে দাও দাও করে জ্বলছে। তিয়াস তানভীর তার নিজের রক্ত সম্পর্কের ভাই, একজন ধর্ষক। এই সত্যকে সে গ্রহণ করতে পারবে যে ভাইয়ের ছায়ায় সে বড় হয়েছে, যে ছিল তার প্রথম নির্ভরতার ঠিকানা। সেই তিয়াস কিভাবে এমন নিষ্ঠুরতা করেছিল তিতির জানে। এই সত্য থেকে সে পালাতে পারবে না। সত্যকে অস্বীকার করলে সে নিজেও এই অপরাধের একজন পরোক্ষ অংশীদার হয়ে যাবে। কিন্তু তার অগণিত প্রশ্ন উঠে আসছে, সুরভি ও খন্দকারের ঘটনাটি প্রকাশ পেলে কি ঘটতো? তার পরিবার ধ্বংস হয়ে যেত, সমাজ তাকে দাগী অপরাধীর বোন হিসেবে চিনত। এখনো তো সে ধর্ষকের বোন নামেই পরিচিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, হারকিউলিস কি সত্যিই অন্যায় করেনি? আইন যেখানে ব্যর্থ, সেখানে কি এই ছায়া মানুষ বিচার করতে পারে? তিতির জানে সে থামতে পারবে না। সত্য যতই নির্মম হোক, সে এটা অস্বীকার করতে পারবে না। তিতিরের চোখের সামনে নির্ভীকের প্রতিটি বাক্য, প্রতিটি ইঙ্গিত এক নতুন আলোতে স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু একটা বিষয় এখনো স্পষ্ট নয়, নির্ভীক এত কিছু জানে কিভাবে? সে কি সত্যি কেবল একজন আইনজীবী, নাকি সে নিজেই হারকিউলিসের অংশ? শৌকত এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়েছিল। সে জানে তিতিরের মনে ঝড় চলছে, কিন্তু সে একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছে, তিতিরের লড়াই এখন আরও শুধু হারকিউলিসের বিরুদ্ধে নয়, সে লড়াই করেছে নিজের সাথে, নিজের বিশ্বাসের সাথে। কিন্তু এই লড়াইয়ের শেষ পর্যন্ত কে জিতবে? সত্য নাকি সম্পর্কের আবেগ? ঢাকা শহর রাতের নরম আলোয় ঢেকে আছে। অন্ধকারের আড়ালে কিসের যেন একটা অপেক্ষা, একটা নীরব হিসেব নিকেশ। আজহার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাশিদ আজহার ক্ষমতার আসনে বসে থাকা এক স্বঘোষিত রাজা। অফিসের করিডোরে তার ছায়া পড়লে নারীরা ভয়ে পথ বদলে নিত। তাদের চোখে ছিল দুঃস্বপ্নের ছায়া, ঠোঁটে অব্যক্ত আর্তনাদ। অফিসের দরজা পেরোলেই সে সম্মানিত কর্পোরেট ব্যক্তিত্ব, কিন্তু ভেতরে দরজা বন্ধ হলেই একটা রাক্ষস। রাত ৩:৪৭, বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা। ঢাকার অভিজাত এলাকায় এক বিশাল কাচ ঘেরা ভিলা। ভেতরে রাশিদ আজহার শোয়া, হাতে দামি সিগারেট। সিলিংয়ের আলো সোনালি আভা ফেলছে মার্বেল মেঝেতে। তারপর একটা নিঃশব্দ বিস্ফোরণ, এক নিমিষে সব আলো নিভে গেল। চারপাশ কালো, গভীর শ্বাসরুদ্ধকর। রাশিদ আজহার ধপ করে উঠে দাঁড়ালো। কে ওখানে? নিঃশব্দতা, তারপর অন্ধকারের গহ্বরে এক ঝলক কালো মুখোশের আভাস, ঠান্ডা বন্ধন। আস্তে আস্তে সেই মুখোশধারী ছায়া এগিয়ে আসছে, সিঁড়ির ধাপে ধাপে নরম পায়ের শব্দ। রাশিদ আজহার আতঙ্কিত কণ্ঠে চিৎকার করলো, কে কে তুমি? গলার স্বর কাঁপছে। এক রাজপুরুষের মুখ থেকে প্রথমবার আতঙ্ক ঝরে পড়ল। একটা শক্ত ধীর কণ্ঠস্বর ভেসে আসলো, হারকিউলিস। শব্দটা দেয়ালে প্রতিধ্বনিত হলো। তারপর সকালের প্রথম আলো ছেয়ে গেল শহরে। শহর তখনও ঘুমের আবেশে ডেকে আছে। পাখিরা ডানা ঝাপটায়, গাড়ির হর্ন শহরকে জাগিয়ে তোলে। কিন্তু এক প্রাসাদমন বাড়ির সামনে সবকিছু স্তব্ধ। পুলিশ লাইন টেনে দিয়েছে, মিডিয়া ক্যামেরা ঝলসে উঠছে। রাশিদ আজহার পড়ে আছে তার বিলাসবহুল বিছানায়, ঘাড় কাটা, রূপ শুকিয়ে গাঢ় লাল। তার বুকের ওপর রাখা ছোট্ট একটা চিরকুট। কাঁপা কাঁপা হাতে এক পুলিশ অফিসার কাগজটা তুলে নিল। ধর্ষকের শান্তি, মৃত্যু। হারকিউলিস। সকালে অন্য কোথাও, অন্য এক প্রান্তে, কোনো এক পুরনো চায়ের দোকানে এক যুবক চুপচাপ বসে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছায়া। সে ধীরে ধীরে এক চুমুক চায়ে দিল, তারপর দোকানের এক কোণে ফেলে রাখা ধুলো পড়া একটা ভাঙা আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার দেখল। তার চোখে অদ্ভুত এক হাসি। কিন্তু সে কি হারকিউলিস? বিগত ৩ দিন তিতির গৃহবন্দী। অফিসে যাওয়া তো দূরে থাক, তার মাকে দেখতে হাসপাতালেও যায়নি। সে হয়তো ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত। শৌকতের সাথে অবধি যোগাযোগ রাখিনি এই কদিন। তবে আজ ঘড়িতে সকাল 11:45 বাজতেই শৌকত হাজির তিতিরের বাসায়। দীর্ঘ 15 মিনিট লাগাতার কলিং বেল বাজানোর পর ঘুম ঘুম চোখে একদম এলোমেলো তিতির দরজা খুলল। শৌকত জানত
তিয়াসের এই তিক্ত সত্য এত সহজে হজম হবে না তিতিরের। সে গুটিয়ে নেবে নিজেকে, আর সেটাই হলো। তিতির দরজা খুলেই বলল, তুমি? সৈকত হালকা হেসে বলল। তুমি ভুলে গেলেই কি আমি ভুলতে পারি? তিতির নির্লিপ্ত। সৈকত ঘরের চারপাশে তাকিয়ে নিল। ভয়ঙ্কর বিশ্রী অগোছালো অবস্থা। সেই দৃশ্য দেখে সে টেবিলে খবরের কাগজ আর খাবারের প্যাকেট রেখে বলল। এভাবে থাকলে কি দিন চলবে? তিতির সোফায় ধপ করে বসে পড়ল। যা চলছে চলুক। শৌকত খবরের কাগজটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, আজার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান রাশেদ আজারকে খুন করেছে হারকিউলিস। তিতিরের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না। সে খুব সাধারণ ভঙ্গিতে শৌকতের দিকে তাকিয়ে বলল। তো আমি কি করব? সৈকত বিস্মিত চোখে হয়ে বলল, মানে কি? নির্ভীক এভাবে খুনের পর খুন করে যাচ্ছে, আর হারকিউলিসকে ধরাই তো তোমার আসল উদ্দেশ্য ছিল, তাই না? তিতির স্নান হাসল। হারকিউলিসকে ধরা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। আমি তো শুধু তিয়াস তানভীরের খুন, আমার বাবার মৃত্যু, আমার এই পরিস্থিতি সবকিছুর দায় হারকিউলিসের উপর চাপাতে চেয়েছি। কিন্তু এইসব কিছুর দায়ই তার না, তাই আর তার কাজ কর্ম বা অনুসন্ধানের কিছুতেই আমি নেই। সৈকত বেশ কিছু সময় চুপ থেকে বলল, তাহলে অফিসে গুজব নয়, এটা সত্য যে তুমি আনোয়ার স্যারকেই ইমেল করেছো এর প্রজেক্ট থেকে সরে যাওয়ার জন্য? তিতির কিছু বলল না, শুধু একটা শুকনো হাসি দিল। তারপর উঠে গিয়ে দরজার দিকে পা বাড়ালো। অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। অফিসে অনেক কাজ জমে গেছে। সৈকত শুধু তাকিয়ে রইল। তিতির কি সত্যিই সরে যাচ্ছে? সবকিছু ধোঁয়াশা। শহরটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে। রাস্তাগুলো নীরব। বাতাসে অদৃশ্য এক অস্বস্তি। তিতির আজ সারাদিন ছুটেছে, সংগ্রহ করেছে সত্যের টুকরোগুলো, যা আগামীকাল কাগজের পাতায় ফেটে পড়বে বিস্ফোরণের মতো। তিয়াস তানভীরের কাহিনী আর অন্ধকারে থাকবে না। তার নৃশংস পরিণতি সবাই দেখবে। তিতিরের মতে এগুলো প্রকাশ হওয়া জরুরি। সে মানে অপরাধের শাস্তি কোন গোপনে ব্যক্তিগত বিষয় হতে পারে না। তার মৃত্যু সবাই যেহেতু দেখেছে, তাহলে তার মৃত্যুর কারণও সবার দেখা উচিত। খুশি হওয়ার অধিকার মেন্টাল অ্যাসাইনমেন্ট থাকা সুরভি খন্দকারেরও আছে। এই উপহারটা সুরভির জন্য থাক। ঘড়িতে 10:18 বাজতেই নিজের বাসায় পৌঁছালো তিতির। দরজার লক খুলতেই চমকে উঠল। তার নিজের ফ্ল্যাটের সোফায় বসে আছে নির্ভীক, চুপচাপ, অদ্ভুত নির্লিপ্ত এক ভঙ্গিতে। অন্ধকারের মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের দিকে, যেন সে অনেক দূরে কোথাও চলে গেছে, অথচ ঠিক সামনেই বসে আছে। কিন্তু সে এখানে কিভাবে ঢুকলো? তিতির অবাক কণ্ঠে বলল, তুমি? নির্ভীক একটু হাসলো। সে হাসিতে উষ্ণতা নেই, আনন্দ নেই, শুধু এক ধরনের কবরের নীরবতা। তোমার আসার অপেক্ষা ছিলাম। তিতির অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিন্তু কিভাবে ঢুকলে? সে প্রশ্নের উত্তর দিল না। হাতের মুঠোয় এক কাপ কফি, ধোয়া উঠেছে এখনো। সে এক চুমুক খেলো, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো, কিছু কিছু রাত অদ্ভুত হয়। রাতগুলো সব সত্য উল্টে দেয়, যেমন আজকের রাত। তিতির গলায় কাজটা শুকনো লাগতে শুরু করলো। সেই তার হাতের ফাইলগুলো টেবিলে রেখে মনে মনে আউড়ে নিল। সত্যি কাল মরিচিকার মুখোশ খুলবে তিয়াস তানভীরের। তিতির কিছু সময় নির্ভীকের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও? নির্ভীক কফিটা শেষ করে গভীরভাবে তিতিরের দিকে তাকালো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে বলল, চলো একটু বের হই। তিতির মুহূর্তেই হাতের ঘড়ির দিকে তাকালো। রাত 10:20 বাজে। এখন? নির্ভীক তার দিকে তাকালো, সেই চোখ গভীর, অতল। আমার একটা বিদায় নেওয়া দরকার, তাই মুক্ত আকাশ দরকার। তিতির নির্ভীকের দিকে শুধু তাকিয়ে রইল। তার কাছে বোধগম্য হচ্ছে না নির্ভীকের এখানে আসা থেকে শুরু করে বর্তমান ঘটনা। আর কিছু বোঝার আগেই নির্ভীক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ছায়াটা যেন বিশাল হয়ে উঠল ঘরের আলোয়। তিতির আপত্তি করল না, নিঃশব্দে গাড়ির চাবি নিল। রাতটা যেন জমে আছে, থমকে যাওয়া কোনো সময়ের মতো। নিস্তব্ধ শুনশান নীরবতা। ঢাকার আকাশে ঝুলে থাকা ল্যাম্পপোস্টগুলোর মৃত প্রহরীর মতো দাঁড়িয়ে, তাদের হলদেটে আলো ফুটপাতে ঝরে পড়ছে নিঃশব্দ স্রোতের মতো।
চারপাশের নির্জনতায় যেন একটা শ্বাসরুদ্ধকর সুর বাজছে। নির্ভীক জানালার পাশে দাঁড়িয়ে শহরটার দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টি গভীর, দূর কোনো কিছু সন্ধানে যেন ডুবে আছে। মৃদু স্বরে বলল, জানো, ঢাকা শহর খুব অদ্ভুত। এটা মানুষকে গিলে ফেলে। আমরা এখানে বড় হই, স্বপ্ন দেখি, তারপর হারিয়ে যাই। তিতিরের চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে চুপ, যেন এক অস্পষ্ট শূন্যতার মাঝে নিজেকে জোর করে বাঁচিয়ে রেখেছে। নির্ভীক একটু থেমে গিয়ে বলল, আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো বড় হয়ে আমি ডাক্তার হব, কিন্তু কিভাবে যেন আইনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মে গেল। তারপর এখানে, এই বিষাক্ত শহরে। নির্ভীকের চোখ আরো গভীর হয়ে উঠল। এরপর বলল, তুমি জানো, কিছু কিছু সত্য ন্যায় বিচারা থেকেও কঠিন। তিতির এক পলক নির্ভীকের দিকে তাকিয়ে বলল। মানে? জানালার দিকে তাকিয়ে মৃদু হাসল, যেন উত্তরটা খুবই স্পষ্ট, অথচ বুঝতে হলে তলিয়ে যেতে হয় গভীরতায়। সে বলল, তুমি কি সত্যি বিশ্বাস করো অন্যায় সবসময় চোখে দেখা যায়? তিতির এবার চুপ। ওর মস্তিষ্কে অতীতের ভয়াবহ স্মৃতিগুলো ছায়ার মতো ভেসে উঠতে লাগলো। ভালো মানুষের মুখোশের আড়ালে লুকানো তিয়াসের বিভৎসতা, তার অব্যক্ত আর্তনাদ, যা কেউ শুনতে পায়নি। গাড়ি ধীরে ধীরে ছুটে চলেছে। আশেপাশের শহরটা ঘুমিয়ে পড়লেও কিছু অস্থিরতা যেন বাতাসে লেগে আছে। নির্ভীক হঠাৎ প্রশ্ন করলো, তোমার ভয় করছে না তিতির? তিতির ওর মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু নির্ভীক একবারও তাকালো না। ওর চোখ সামনের রাস্তায় নিবদ্ধ, ড্রাইভিংয়ে মনোযোগী। সে ওভাবেই এক মায়াবী হাসি দিয়ে বলল, আমি তোমার চোখে ভালো মানুষ নই, তবু আমার একবার বলাতেই তুমি এই রাতে বেরিয়ে এলে। তার উপর তোমার গাড়ি চালানোর অনুমতিও দিলে অনায়াসে। এতটা ভরসা? তিতির শান্ত আর শীতল কণ্ঠে বলল, এই শহরে এত বিষের মাঝে থেকে আজকাল সব বিষ সহজেই হজম হয়ে যায়, তাই আর বিষক্রিয়ার মৃত্যুর ভয় নেই। আর হ্যাঁ, গাড়িটা আমার নয়, অফিস দিয়েছে। যতদিন চাকরি আছে ততদিন আমার সেবা করেছে, তাই ভাবলাম তোমরাও একটু সেবা করার সুযোগ দেওয়া উচিত তোমাদেরও। নির্ভীক এবার একদম হেসে ফেলল। হেসে উঠল, যেন তিতিরের কথার মধ্যে অদৃশ্য কোনো রহস্য আবিষ্কার করেছে। এরপর বলল, তুমি জানো হারকিউলিস কেন বারবার ফিরে আসে? তিতির কপাল কুঁচকে বলল। কেন? নির্ভীক এবার চোখ সরিয়ে ওর দিকে তাকালো। তার দৃষ্টি যেন গভীর রাতে চাঁদের আলো, ঠান্ডা অথচ তীব্র। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। হারকিউলিস ছিল গ্রিক পুরাণের এক অদম্য নায়ক। অন্যায় মানেই শাস্তি। আইনের অন্ধ দেবী থেমিস কখন তার দাড়িপাল্লা মাপ শেষ করে শাস্তি দেবে, এই আশায় থাকা লোক হারকিউলিস না। হারকিউলিস বারবার জন্ম নেয় ন্যায় বিচার করতে। তিতির এবার বুঝতে পারলো কোথায় যাচ্ছে কথাটা। ওর গলার স্বর স্থির, তাও ধীর কণ্ঠে বলল। আমি জানতে চাই না হারকিউলিস সম্পর্কে। নির্ভীক গভীরভাবে তিতিরের দিকে তাকিয়ে বলল, তিতির, তুমিও হারকিউলিস। তোমার আজকের পদক্ষেপ অবশ্যই স্বাভাবিক নয়। তিতির এবার আর চোখ ফিরিয়ে নিল না। নির্ভীকের কথার ভার ওর মনের গভীরে বসে গেল। অদ্ভুত প্রশ্ন এলো তিতিরের মাথায়। এই রহস্যময় মানুষটা সব কিছু কিভাবে জেনে যায়, কিন্তু তাও সে কোনো শব্দ উচ্চারণ করলো না। গাড়ির জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। বাইরের নিস্তব্ধ রাত, শীতল বাতাসে অন্ধকারের মধ্যে একটা অদৃশ্য যুদ্ধের পদধ্বনি। গাড়ির ইঞ্জিন ধীরে ধীরে থেমে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু উড়োজাহাজের গর্জন শোনা যাচ্ছে দূরে কোথাও। এয়ারপোর্টের হলুদ আলোয় ঢাকা পড়ে গেছে রাতের অন্ধকার। বিশাল টার্মিনালের সামনে মানুষের ভিড়, গাড়ির হর্ন, স্পিকারের ঘোষণা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা। নির্ভীক ধীরে ধীরে দরজা খুলল। বাতাসে কেমন একটা বিদায়ের গন্ধ। সে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর চোখ তুলে তিতিরের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক ধরনের নীরব হিন্দেশি ভাষা, আর একটাও উচ্চারণ করতে পারছে না তিতির। নির্ভীক শান্ত কণ্ঠে বলল, ধন্যবাদ তিতির। তিতির ব্রু কুঁচকে তাকালো। কিসের জন্য? নির্ভীক বলল, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নামিয়ে দেওয়ার জন্য। তিতির থমকে গেল। সে তাকিয়ে রইল নির্ভীকের মুখের দিকে। কিছু একটা ঠিক মিলছে না। অদ্ভুতভাবে তোড়জোড় করে গাড়ি থেকে নেমে এসে বলল, তুমি তো আমাকে বলনি আমরা এয়ারপোর্টে এসেছি। নির্ভীক চুপ। তার চোখে এক রকম শূন্যতা, যেন সে আর এই পৃথিবীর অংশ নয়। হালকা একটা হাসি ঠোঁটের কোণে খেলে গেল,
কিন্তু তা 1 সেকেন্ডের বেশি টিকলো না। সে ধীরে মাথা ঝাঁকালো, কোনো কথা বলল না। তারপর নিঃশব্দে পা বাড়ালো, যেন তার উপস্থিতিও এক মরীচিকা ছিল। তিতির যেন বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে। তার মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন। কোথায় যাচ্ছ? কেন? এই বিদায় কি চিরদিনের? হারকিউলিস কি আবার চলে যাচ্ছে? কিন্তু কোনো প্রশ্নই ওর ঠোঁট পর্যন্ত এলো না। ওর মনে হলো যদি ও জিজ্ঞাসা করে, নির্ভীক হয়তো একবার ফিরে তাকাবে কিন্তু উত্তর দিবে না। আর ভাই, সে চুপ করে দাঁড়িয়ে রইল। নির্ভীক ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে যেতে লাগলো, যেন কোনো এক অদৃশ্য নিয়মে এই বিদায় চূড়ান্ত, অপরিবর্তনীয়। নির্ভীক একবারও ফিরে তাকালো না। তারপর সে হারিয়ে গেল। তিতির শুধু তাকিয়ে রইল নির্ভীকের চলে যাওয়া শূন্য রাস্তায়। গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জন যেন শহরের নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর থেকেই তিতিরের মনে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। বাতাস ভারী লাগছিল, যেন রাতের অন্ধকারের ভেতর কোনো এক অজানা রহস্য লুকিয়ে আছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই রাস্তার পাশে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল। চারপাশে কড়া তল্লাশি চলছে। প্রতিটি গাড়ি থামিয়ে যাত্রীদের চেক করা হচ্ছে। পুলিশদের কণ্ঠে স্পষ্ট তারা। হারকিউলিসকে ধরতে হবে, সে দেশ ছাড়ার চেষ্টা করছে। তিতিরের নিঃশ্বাস আটকে গেল। হারকিউলিস নির্ভীক? তার মস্তিষ্ক যেন হঠাৎই সবকিছু বুঝে ফেলল। তার ধারণার বাইরে ছিল যে পুলিশ হারকিউলিস সম্পর্কে এত কিছু জানে, কিন্তু তাদের এত তথ্য এলো কোথা থেকে? তিতিরের হাত শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ে। কয়েক মাস ধরে হারকিউলিসের অনুসন্ধানের ভার ছিল তার আর শৌকতের হাতে। তবে সে যতটা খুঁজে পেয়েছিল তার একাংশের তথ্য তো তার সিনিয়র অফিসার আনোয়ার সুলতানকে সে দেয়নি। তবে এটা অস্বীকার করা যাবে না যে তারা ছাড়াও আরও অনেকে যুক্ত ছিল এই অনুসন্ধানে। তবে এত সহজ ছিল কি নির্ভীককে খুঁজে পাওয়া? আর তিতির যেখানে নিজে ঘোলাটে করেছে হারকিউলিসের পরিচয়, সেখানে এত প্রকাশ্য। তাহলে সরিষার ভূত আসলে কে? মস্তিষ্কের ওপর চাপ প্রয়োগের ফলে তিতির সবকিছু নতুনভাবে আবিষ্কার করতে লাগলো। তিতির বোকার মতো হাসলো। এর মানে তিতিরের গবেষণার প্রতিটি ধাপ জানতেন আনোয়ার সুলতান। শুধু জানতেনই না, তিনি এ বিষয়ে আরও গভীর প্ল্যান করে নিয়েছিলেন। তিতির গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে ছন্নছাড়া হাসি হাসল। নির্ভীক সব জানতো। সে জানতো আজ রাতেই তাকে গ্রেফতার করা হবে। হয়তো এটাও জানতো যে তার মুখোশ তিতিরের কারণেই খুলছে। তাই হয়তো সে তিতিরকে বেছে নিয়েছে মুক্তির জন্য। সে জানতো পুলিশ তিতিরের গাড়ি চেক করবে না। আর ঠিক এই কারণেই নির্ভীক এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে তিতিরের সাথে। তিতির গাড়ির জানালার বাইরে পুলিশের চিৎকার শুনতে পেল। হারকিউলিস পালিয়ে গেছে। পুলিশের রেডিওতে বার্তা ভেসে আসছে। সিকিউরিটি ফুটেজ দেখা গেছে সন্দেহভাজন এয়ারপোর্টের নিরাপত্তা ভেদ করে বের হয়ে গেছে। আমরা তাকে ট্রেস করতে পারি না। তিতির চোখ বন্ধ করলো। তার চারপাশেই শব্দ যেন মিউট হয়ে গেল। নির্ভীক? না না, হারকিউলিস। একবার যা অন্ধকারে মিলিয়ে যায় তা কি সত্যি আবারও ছায়া হয়ে ফিরে আসে? হারকিউলিস। তিতির এই কয়েকটা দিন ঠিক মতো ঘুমাতে পারেনি। ঘুমের সাথে কিসের শত্রুতা তৈরি হয়েছে এ বিষয় স্পষ্ট নয়। নির্ভীক চলে যাওয়ার পর থেকেই চারিদিকে একটাই গুঞ্জন, হারকিউলিস দেশ ছেড়েছে। নির্ভীকই হারকিউলিস ছিল এই বিশ্বাসে পুলিশও আশ্বস্ত হয়েছে। মিডিয়া এই খবর ফলাও করে প্রচার করেছে। অবশেষে হারকিউলিস পালিয়েছে। কিন্তু তিতিরের মনে একটা অজানা শূন্যতা কাজ করেছিল। সবকিছু খুব বেশি সহজ হয়ে গেল না? নির্ভীক চলে যাওয়ার কেটে গেছে 2 দিন। সকালের কাগজ খুলতেই বড় হেডলাইনটি চোখে পড়ে। আবারও হারকিউলিসের হামলা। পুলিশের চোখে ধুলো দিয়ে কে চালিয়ে যাচ্ছে এই খুন? তিতির স্তব্ধ হয়ে গেল। টিভির স্ক্রিনে রাশিদুল করিমের ছবি ভেসে উঠল। এক পরিচিত মুখ, যার বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ ছিল, কিন্তু তাতে কিছুই প্রমাণিত হয়নি। আর এই ব্যবসায়িকের মর্মান্তিকভাবে খুন করেছে হারকিউলিস, একেবারে তার পুরনো প্যাটার্ন অনুসরণ করে। শ্বাস নিতে ভুলে গেল তিতির। তাহলে নির্ভীক হারকিউলিস ছিল না, হারকিউলিস অন্য কেউ। তিতির টিভির দিকে তাকাতেই দেখল টিভিতে রিপোর্টার বলছে, হারকিউলিসকে নিয়ে আবারও ধোঁয়াশা। যেই
অ্যাডভোকেট আদ্রিয়ান খান নিভিককে হারকিউলিসলি হায়ার অংশকা করেছিল, তার থেকে সন্দেহ সরে আবারও জোরালোভাবে তল্লাশি করা হচ্ছে। হারকিউলিসের গোপন সূত্রে জানা গেছে বিগত 2 দিন আগে কানাডা এয়ারপোর্টে সিসিটিভি এক ফুটেজে দেখা গেছে আদ্রিয়ান নিভিককে। এরপর আর তার খোঁজ মেলেনি কোথাও। এখানে সন্দেহ অনেক, হয়তো হারকিউলিস অন্য কোনো এক অচেনা মুখ, আর নয়তো একাধিক মুখোশ পরা চরিত্র। তিতিরের রক্ত হিম হয়ে গেল। হারকিউলিসকে? হারকিউলিস যেই হোক, নির্ভীককে তাহলে? তিতির জানালায় এক ধ্যানে তাকিয়ে নিজেকে বলল, নির্ভীক তো কখনোই স্বীকার করেনি সে হারকিউলিস। এটা তো আমার আর শওকতের ধারণা ছিল মাত্র। তাহলে কি শওকতই তার সকল অনুসন্ধান আনোয়ার সুলতানের কাছে প্রকাশ করেছে? তিতির শুধু নীরব হাসলো। নিজের রুমের জানালাটা বন্ধ করে কাপা হাতে নিজের হাতের ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। তবে হাতের নিশানার গড় মেলে ফোনটা ছুটে গেল বিছানার পাশে টেবিলে রাখা ফুলদানিতে। মুহূর্তে ফুলদানিটা ভেঙে বেরিয়ে গেল একটা ছোট স্পিকার। তিতির স্পিকারটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। একটু অসহায় হাসি হাসলো। তিতির ভাবছিল সবটাই ওর আয়ত্তে, তবেও নিজে অন্যের আয়ত্তের পুতুল হয়ে যাবে, এসব হাস্যকর। তিতির নীরব হয়ে বসে পড়ল। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নতুন নতুন চরিত্র। কে জানে কে বন্ধু আর কে শত্রু। বিশ্বাসঘাতক তো নিজের ছায়ার থেকেই বের হয়, এসব নতুন না। তিতির নিজের ফোনটাকে হাতে নিল। স্ক্রিনের জঘন্য অবস্থা, তবে বেঁচে আছে এখনও। ফোন থেকে স্ক্রিন প্রোটেক্টটা এক টানে তুলে ফেলে ফোনটা টেবিলে রেখেই শাওয়ারে চলে গেল তিতির। তিতির জানে এই গল্প এখানেই শেষ নয়, এটা শুধু শুরু হয়েছে। কারণ ছায়ারা কখনোই মরে না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে। ছায়ার গোপন ভাষা। ঘরের নরম আধারে ভেসে উঠল পুরনো দেয়াল ঘড়িটার কাঁটায় টকটক শব্দ। বাইরে মেঘলা আকাশ, ভোর না রাত বোঝা দায়। তিতির শাওয়ার থেকে বেরিয়ে এলো। চোখে মুখে ক্লান্তির ছাপ, মাথা থেকে জল ঝরছে, কিন্তু তার চেয়ে বেশি ভিজে আছে ওর ভেতরের স্তব্ধতা। হালকা তোয়ালে দিয়ে চুল মোছার মাঝেই চোখটা চলে গেল ভাঙা ফুলদানির দিকে। এক কোণে গড়াগড়ি খাচ্ছে সেই ছোট্ট কালো স্পিকারটা। নিরীহ একটা বস্তু, অথচ তার নীরব উপস্থিতিতেই যেন অজানা এক শ্বাসরুদ্ধ করা রহস্য জমাট বাঁধছে ঘরে। তিতির ধীরে ধীরে টিভির রিমোটটা তুলে নিল। বোতামে চাপ পড়তে স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ। টিএস তানভীরের মুখোশ উন্মোচিত। দীর্ঘদিনের নীরবতায় ঢাকায় এক ভয়াবহ অপরাধের পরিচয় এখন জনসম্মুখে। সুরভি খন্দকার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পেছনে ছোঁয়া ছিল তিয়াস তানভীর। এতদিন গোপন ছিল টিএস তানভীরের খুনের রহস্য। হারকিউলিস কেন মৃত্যু দিয়েছিল তা যেন এখন পরিষ্কার। প্রমাণ মিলেছে ভয়ঙ্কর অডিও ও ভিকটিমের লিখিত জবানবন্দিতে। তিতিরের চোখ স্থির হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য যেন নিঃশ্বাস আটকে গেল। বুকটা ভারী হয়ে এলো। কান্না আসছিল না, তবে ভেতরে কোথাও যেন কেঁপে উঠল সবটুকু। ভাইয়া, শব্দটা ঠোঁট ছুঁয়ে বেরোলো, কিন্তু আর কিছু বলল না। তবে পরক্ষণে ওর চোখে এক ঝলক তুতি খেলে গেল। যন্ত্রণার বুক চিরে হেঁটে আসা কেউ জানে সত্য যত কাটার হোক, তা বের হয়ে এলে কষ্ট দেয়। কষ্ট নয়, শান্তি দেয়। তিতির ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো ভাঙা ফুলদানির সামনে। সেই স্পিকারটা হাতে তুলল। ছোট গোল নিরীহ, কিন্তু এই বস্তুটা কেউ ওর উপরে শকুনে নজর রাখছিল। এভাবেই কি তাহলে ফাঁস হয়েছে ওর সব অনুসন্ধান? তিতির একটা হালকা হাসি দিল, তাচ্ছিলের, অবিশ্বাসের, আবার সেই পুরনো চেনা শীতল আত্মবিশ্বাসের। স্পষ্ট স্বরে বলল, আমায় পুতুল ভেবে খেলছো? তাহলে একটু দেখি তোমাদের পুতুলের ভেতরে কি আছে।